আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ। আমরা আমাদের ট্রাই অ্যাডমিশনের যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি 25 ব্যাচের এইচএস এবং আলিমে তোমরা যারা ছিলে, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একদম গোড়ায় চলে এসছো, অর্থাৎ শুরু হয়ে যাচ্ছে তোমাদের ভর্তি প্রস্তুতি, আর এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের মূল ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সো ওই ক্লাসগুলো করার আগে আমরা কিন্তু ক্রমাগত তোমাদেরকে এই মাস শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ 30 তারিখ পর্যন্ত বা 25 তারিখ পর্যন্ত আমরা তোমাদেরকে নিয়মিত কিছু ফ্রি ক্লাস দিচ্ছি, যেটাকে আমরা ট্রাই অ্যাডমিশন, মানে তুমি তোমার অ্যাডমিশনটাকে ট্রাই করো যে কী অবস্থা তুমি তোমার এইচএসসি বা আলিম যতটুকু পড়ে এসছো ততটুকুতে তুমি কতটুকু কী শিখেছো, বা তোমার পড়ার জায়গাগুলো থেকে কী কী কমন আসছে এই জিনিসগুলো তোমরা ধরতে পেরেছো কিনা, বা বিশ্ববিদ্যালয়ে কোন জায়গা থেকে প্রশ্ন করে সেগুলো ধরতে পারছো কিনা, এই জিনিসগুলো আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আরো একটি ক্লাস, আমরা অনেক টপিক ভিত্তিক ক্লাস করেছি। সবাই আমাকে শুনতে পাচ্ছ? ওকে, আমার এন্ডে সাউন্ড ক্লিয়ার, সো তোমাদের এন্ডে সবকিছু তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জাস্ট কনফার্ম করবা। আমরা তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান দিয়েছি একদম শুরু থেকে, যদি আমার মনে হয় যে 4টা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করেছি 4টা বছরের। তার পাশাপাশি আমরা রাবির প্রশ্ন সলভ করেছি, চবির প্রশ্ন সলভ করেছি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন কিছুটা সলভ করেছি। আমরা টপিক ভিত্তিক কিছু পড়াশোনা করেছি এবং নিয়মিতভাবে টপিক ভিত্তিক এখন পড়বো, যে বিশ্ববিদ্যালয়ে যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন এসছে গত কয়েক বছরে, যে প্রশ্ন আমরা দেখলাম সেটার ভিত্তিতে আমরা কিছু টপিক পড়ার চেষ্টা করব। টেক্সট বেসড তোমাদের অলরেডি একটা ক্লাস আগে দিয়েছি, ইউনিট 5-এর ব্রোজেন দাসের আমরা একটা টপিক পড়েছি। আজকে আমরা ড্রিমস টপিকটা পড়বো, একটা করে লেসন আমরা নেব, ওই লেসন থেকে কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে বা আমরা অ্যাডমিশনে এইগুলোকে কিভাবে পড়াই, এই জিনিসগুলো তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো সব কিছু ক্লিয়ার তোমাদের এন্ড থেকে। সো চলো শুরু করে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 2 এর ড্রিমস। কারো জন্য এটা ইউনিট চেঞ্জ হতে পারে, ইউনিট 4 হতে পারে, বাট আমার বইটাতে ইউনিট 2, সো আমি আমার কোর্স আউটলাইনটাকে সেভাবে সাজিয়েছি ইউনিট 2 হিসেবেই। ওই ইউনিট 2টাই আমরা নিব ইনশাআল্লাহ। সো চলো আমরা ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। সো তার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা একটু দেখবো, যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে। আরও কিছু প্রশ্ন অ্যাড হবে তোমাদের যখন ক্লাস শুরু হবে। এটা গত বছর যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো একটু দেখবো। যে দেখো, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভেইন। এই যে ভেইন থেকে ভেইনলি, ভেইন, ভ্যানিটি, ভেইন, এই যে ভ্যানিটি কথাটা আসছে, এই ভ্যানিটি কিন্তু তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়েছে এবং এখানে সোর্স দেয়া আছে। দেখো যে ড্রিম কবিতা D.H. লরেনের যে 3rd লাইনে এই প্রশ্নটা ছিল। সো এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসে টেক্সটে, সেগুলোকে আমরা যেমন ধরবো, পাশাপাশি তোমরা নিজেরা বুঝতেছো কিনা সেটাও আজকে দেখার চেষ্টা করবো। লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই, এইটা কি লিটারারি ডিভাইস থেকে প্রশ্ন আসে, সেমি লাইক হাইপারবোল নাকি অ্যালিটারেশন না মেটাফর, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। কোন জায়গা থেকে প্রশ্ন আসছে? টেক্সট থেকে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের যে প্রশ্নগুলো, অর্থাৎ বিইউপি থেকে শুরু হয়েছিল সেখান থেকে। ল্যাংস্টন হিউজেস কোন জায়গার লেখক? বিইউপিতে আসছিল এই প্রশ্ন। এমবেডেড প্যাসেজের মধ্যে কি দেয়া আছে? ড্রিমের মধ্যে 7th লাইনে সিনোনিম ফিল, অর্থাৎ প্রশ্ন হয়তো তোমার বইয়ে নাই, এই কথাটা, এই ওয়ার্ডটা বইয়ে নাই, কিন্তু তুমি অন্য আরেকটা ওয়ার্ড যখন পাচ্ছ সিমিলার, সেটার সিনোনিম বা অ্যান্টোনিম তুমি লিখে রাখবা, যাতে করে আমরা আজকে দেখাবো যে কিভাবে সেটা টেক্সটে করতে হয়। যে আমরা যখন টেক্সট পড়ি, বা তোমাদেরকে আমরা কিছু ভিডিও অলরেডি দিয়েছি গত বছর আমাদের স্টুডেন্টরা কিভাবে তাদের বইগুলোকে পড়েছে, বা স্ট্যান্ডার্ড বই পড়ার স্ট্যান্ডার্ডটা কিভাবে হয় সেটা আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো ওই জায়গা থেকে আমরা দেখব যে ডিরেক্ট প্রশ্ন নাও দিতে পারে, বাট ওই একটা শব্দের সিনোনিম কিংবা অ্যান্টোনিম সেটাও কিন্তু পিক করে প্রশ্ন হইতে পারে। আচ্ছা, তারপরে যে দেখো গ্রামারের ব্যবহার আসছে। নর্মালি হঠাৎ করে কোনো জায়গা থেকে ইয়ের তুলে দিয়ে বলছে যে এটা কি হিসাবে ব্যবহার হয়েছে, অ্যাডভার্ব, কনজাংশন, অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন, কিভাবে বসে বাক্যে আমরা দেখব। ঠিক আছে, অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাস আর পাবলিক ইউনিভার্সিটি কি হয়েছে, এই যে অনলি আফটারের ব্যবহার আসছে, এটা গ্রামারের ব্যবহার, নিশ্চিতভাবে গ্রামারের ব্যবহার। তোমরা অ্যাডভার্বের ইনভার্সনের ক্লাসে এটা শিখবা, তাহলে সেটার সাথে আজকের বইয়ের এই ইউনিটের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই ধরনের হুবহু লাইন, আমরা এই গ্রামারের হুবহু লাইন আমরা আমাদের টেক্সট বইয়ে পাবো, যেখানে আমরা গ্রামারটাকে পিক করার চেষ্টা করব। চলো আজকে আমরা একটু দেখি। সো এরকম দেখো 8টা 10টা কোশ্চেন ওভারঅল, গত বছরের আগের বছর 23-24 সেশন 10টা কোশ্চেন আসছিল। এই বছরের আরও অনেকগুলো কোশ্চেন আসছে, যেগুলো আমরা ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমরা চলে যাই একটু ক্লাসে। তোমরা তোমাদের বইটা ওপেন করতে পারো, যারা 25 ব্যাচে তোমরা যারা ক্লাসে জয়েন করেছো। আচ্ছা, নিহান অলরেডি অ্যান্সার দিচ্ছিল, ওকে অ্যান্সার নিচ্ছে না আপাতত। আজকের ক্লাসটা একটু ভিন্ন, মানে আমরা ইউজুয়ালি যেরকম
অন্যান্য ক্লাস করাই সেটার মতো না। আজকে আমরা ক্লাসে যেটা তোমাদের অ্যান্সার নিব সেটা হচ্ছে যে আমি যখন কোনো শব্দকে মার্ক করব, তোমরা বইটা নাও, আমি যে কথা বলছিলাম যে তোমরা বই নাও, আমি যখন কোনো শব্দকে মার্ক করব এইটার সিনোনিম বা অ্যান্টোনিম তোমরা বলার চেষ্টা করবা, বা আমি যখন কোনো গ্রামারকে পিক করব, কোনো সেন্টেন্সকে পিক করব, সেই গ্রামারটা তোমরা বুঝতেছো কিনা সেটা একটু বলার চেষ্টা করবে। আজকের ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটিস এইটুকুই, আর খুব একটা অ্যাক্টিভিটিস নাই। ওকে, আসো, এইখানেই অনেকগুলা কাজ ছিল যেটা আমি আর নেই নাই। নিচে কিছু ওয়ার্ড দেওয়া ছিল বইয়ে, এগুলার ওয়ার্ড মিনিংগুলো তোমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। আসো আমরা একবারে শুরু থেকেই প্যাসেজ কিভাবে পড়ে সেটা দেখছি। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. বহুত বড় লাইন, ছোট ছোট করে পড়ি চলো। ড্রিমস এখানে সাবজেক্ট হিসাবে বসছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস পড়ি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা বলি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। এইটুকুই একটা নিয়মই আমরা পড়ি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে, রাইট? আর কোনো নিয়ম পড়ি না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস একটাই, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। ঝামেলাটা লাগে যে কোনটা সাবজেক্ট সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হবে আর কোনটা প্লুরাল হিসাবে ব্যবহৃত হবে, এটার জন্য একটা বড় ক্লাস আমাদেরকে করতে হয়। এনিওয়ে আজকে সেই ক্লাসে যাচ্ছি না, ব্যবহারটা আমরা দেখতেছি যে এই যে ড্রিমস শব্দটা প্লুরাল হিসাবে বসছে, তারপরে কিন্তু আমরা ঠিকই ভার্বটাও পাচ্ছি প্লুরাল, হ্যাজ এর জায়গায় হ্যাভ বসছে, হ্যাজ বসে নাই। তাহলে তারপর অলওয়েজ আমরা জানি অ্যাক্টিভ বাক্যে ভার্বটা কি বসে, হ্যাভ এর পরে ভার্বটা বসে থ্রি, সেটাও আছে ফ্যাসিনেটেড। এইখানে এসে আমাদের কথাটা ফ্যাসিনেটেড শব্দটা আমাদের অনেকের কাছেই অর্থ অজানা থাকতে পারে, সেই জন্য আমরা এটাকে অর্থের জন্য মার্ক করব। এবার বলো যে ফ্যাসিনেটেড শব্দের অর্থ কি, একটা করে সিনোনিম বা অ্যান্টোনিম বলতে পারবা কিনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যাসিনেটেড। আবার এটা স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট হবে। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যখন যাবা তখন দেখবা যে স্পেলিং থেকে প্রশ্ন আসে, ভোক্যাবসের স্পেলিং থেকেও এই শব্দটা ইম্পর্টেন্ট হইতে পারে। ফ্যাসিনেটেড, এস আছে, সি আছে, আই আছে, NATED, এইভাবে আমরা স্পেলিংটাকে মনে রাখার চেষ্টা করব। ওকে, তোমরা বলো। আচ্ছা, এখন সব কমন লাগে। আচ্ছা, প্রত্যাশা বলছে এখন সব কমন লাগে। হ্যাঁ, এখন তো কমন লাগবে, এখন পাস করে গেছো যে, এখন এই জন্য খুবই কমন লাগে, কিন্তু আগে কমন লাগতো না। আচ্ছা, বলো বলো, ঝটপট বলবা যে ফ্যাসিনেটেড শব্দ কি, মুগ্ধ করা। কাসপিয়া, তোমার কি পরীক্ষার হলে যা দেখবা যে ফ্যাসিনেটেড মানে যে মুগ্ধ করে, এরকম বাংলা কোনো অপশন থাকবে? থাকবে না। বাংলা পরীক্ষায় সেটা থাকতে পারে, বাট ইংরেজি পরীক্ষায় থাকবে না। সো চেষ্টা করবা যে যারাই আনসার দিচ্ছ একটু কষ্ট করে একটা ইংরেজি বলার চেষ্টা করবা, জাস্ট চেষ্টা করো, ট্রাই করো। ভেরি গুড। এই যে হাফিজুর রহমান বলছে ক্যাপটিভেটেড, ভেরি গুড ভেরি গুড। ক্যাপটিভ করা কোনো জিনিসকে, ক্যাপটিভ বন্দি করে রাখা, নাইস, ভেরি নাইস। ক্যাপটিভ আর কি হইতে পারে আমি নিব, তোমরা যে পারো আমি সেটাই দেখানোর চেষ্টা করব। আচ্ছা, কি কি বলছো? ক্যাপটিভেটেড একজন বলছে। আচ্ছা, আমি সংক্ষেপে নিলাম, ক্যাপটিভ রাখা, হ্যাঁ, বন্দি করে রাখা বা মন্ত্রমুগ্ধ করে রাখা, ভেরি গুড, খুবই সুন্দর। ইনফ্যাচুয়েটেড হইতে পারে, রাইট? আরেকজন লিখছে ইনফ্যাচুয়েটেড। জুম থেকে না, এখন জুমে যাচ্ছি না আমরা ক্লাসটা, আমরা জাস্ট নর্মালি মানে ইয়াতেই থাকতেছি, ফেসবুকে লাইভেই আছি আমরা। ওকে ওকে, আর কি হতে পারে? একজন লিখছে ইনচ্যান্টিং, গুড, ইনসিচেন্ট। ভাই বানান একটু চেক করে নিও, হ্যাঁ, মানে আমার বানানোর উপরে ভরসা করে না। ইনচ্যান্টিং, ওকে। ক্যাপটিভড, ইনচ্যান্টিং, ফ্যাসিনেট করে রাখা, কোনো ইনফ্যাচুয়েটেড করে রাখা, খুবই এটা কি বলবো যে আশ্চর্য হয়ে থাকা। যে তোমরা দেখবা যে অনেক সময় আমরা হা করে যে কোনো জিনিস দেখি, আল্লাহ কি সুন্দর গাড়ি, বা চাঁদ যখন আকাশে উঠে, অনেকে চাঁদ পছন্দ করে, ওয়াও কত সুন্দর চাঁদ। এই যে স্বপ্নটাকে এইভাবে একটা মানে তাদেরকে মোহগ্রস্ত করে রাখা হয়েছিল, ক্যাপটিভ করে রাখা হয়েছিল। অ্যামেজড, আমি 3টা ওয়ার্ড নিলাম তোমাদের জায়গা থেকে। এখন দেখো, এই 3টা ওয়ার্ডের একটাও আমি বলি নাই, এই 3টা ওয়ার্ডের একটাও আমি বলি নাই, তোমরাই বলছো। কেউ ক্যাপটিভ বলছো, কেউ ইনচ্যান্টিং বলছো, কেউ অ্যামেজড বলছো। ক্যাপটিভ থেকে ক্যাপটিভড, এনিওয়ে ওটুকু নিলাম যে যেটা বলছো। সো এই যে একটা ওয়ার্ডকে যখন তুমি পিক করবা, তখন ওই ওয়ার্ডটা সম্পর্কে প্রপার 2-1টা তুমি যা জানো সেই ধরনের কথাগুলাকেই, শব্দগুলাকে একটু লিখে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এগুলো অ্যান্টোনিম একটু করবা, তাহলে দেখবা যে তোমাদের যখন মানে টেক্সট যখন পড়া শেষ হয়ে যাবে, তখন একটা এই যে এই প্যারাটা যখন আমরা শেষ করে ফেলবো, দেখবা যে এই পেজটার অবস্থা কি হয়। তোমাদের বইয়েরও একই অবস্থা হবে, যেটা আসলে হওয়াটা খুব জরুরি। আচ্ছা, কাদেরকে ফ্যাসিনেট করে রেখেছে? philosophers for thousands of years। তোমরা নাউনের ক্লাস যখন করো
তখন খুব মানে পাজলড হয়ে যাও যে ভাইয়া 1000 কখন বসে আর থাউজেন্ডস কখন বসে, 1000 100 এগুলোর সাথে না এস বাই এস বসে না, 100 টাকা 10 এগুলো না কেমন জানি হয়। তাই এখানে এস বসছে কেন? আমরা জানি যে এরা সিঙ্গুলার হিসাবে যখন বসে তখন এদের সাথে সাধারণত এই এস বাই এস বসে না, প্লুরাল হয় না। কখন হয়? যখন এটা অনির্দিষ্টভাবে বুঝাবে। মিলিয়নস অফ ইয়ার্স, 10 মিলিয়ন পিপল, নট মিলিয়নস, কিন্তু আমরা দেখবো যে মিলিয়নস অফ পিপল যখন হয়, অনির্দিষ্ট যখন হয়, থাউজেন্ডস অফ ইয়ার্স যখন হয়, তখন 1000 বছর ধরে হয়, তো অনির্দিষ্ট হলে আমরা সেটাকে হচ্ছে প্লুরাল ব্যবহার এস যুক্ত করতে পারবো, তার বাইরে এটা কখনো এস যুক্ত হবে না। এখন এইটা তুমি যা পড়বা নাউনের ক্লাসে, তার আগে নাউনের ক্লাসটা হচ্ছে আমাদের সম্ভবত 2 নম্বর ক্লাস, হ্যাঁ, বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস, তারপর হচ্ছে নাউন। আল্লাহ না করুক তুমি যদি প্রথম ক্লাসের পরেই মারা যাও, বা আমি মরে যাই, বা আমার টিচার প্যানেল সবাই মানে ইন্নালিল্লাহ হয়ে যায়, তাহলে কি তুমি শিখবা না? ডেফিনেটলি শিখতা, যদি তুমি এইভাবে টেক্সটে এই ব্যবহারটা শিখতা যে আরে ভাই থাউজেন্ডস কেন বসছে, অন্য আরেক জায়গায় দেখলাম 10,000 মানে এখানে কেন থাউজেন্ডস বসলো না, এইখানে থাউজেন্ডস অফ ইয়ার্স এসে কেন থাউজেন্ডস বসছে, তখন তুমি বুঝে যাইতা যে ওকে এইটা হচ্ছে কারণ যে যখন অনির্দিষ্টভাবে বসে তখন সেটাতে প্লুরাল হইতে পারে। আচ্ছা, তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। দুইটা গ্রামারের রুল অলরেডি আমি পেয়ে গেছি, খুব ইম্পর্টেন্ট একটা রুলস এই লাইনে। But only recently have dreams been subjected to empirical research and scientific study. আমরা সায়েন্টিফিক স্টাডি সম্পর্কে জানি। তোমরা যখন সৃজনশীল অ্যান্সার করছো, তোমরা সৃজনশীল অ্যান্সারের ব্যাচ, সৃজনশীলের সময় আমাদেরকে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে যে কোনো একটা প্রশ্নকে ব্যাখ্যা করতে হয়, একটা প্রশ্নের জ্ঞানমূলক যে মানে তথ্যটুকু সেটুকু জানতে হয়, সেটার প্রায়োগিক ব্যাখ্যা চায়, কখনো তাত্ত্বিক ব্যাখ্যা চায়, কখনো দুইটাকে কম্পেয়ার করার চায়। এই ধরনের সায়েন্টিফিক স্টাডি, অর্থাৎ মানে কোয়েশ্চেনের পরে কোয়েশ্চেন করে ল্যাবে এক্সপেরিমেন্ট করে এই ধরনের ভাবে এটা সায়েন্টিফিক স্টাডি। এম্পিরিক্যাল রিসার্চ কাইন্ড অফ সিমিলার, যে সায়েন্টিফিক একটা স্টাডি, সেটাকে আমরা এম্পিরিক্যাল রিসার্চ বলি। ঠিক আছে, রিসার্চ ওয়ার্ডটা আমরা জানি, এম্পিরিক্যাল ওয়ার্ডটাকে আমরা নতুন শিখলাম যে এটাও সায়েন্টিফিকের সাথেই। এখন আসো, এই যে এখানে স্টাডি এইটা নাউন, এইখানে রিসার্চ শব্দটা নাউন, তাহলে এদেরকে যে মডিফাই করতেছে স্টাডি এই সায়েন্টিফিক, এটা অ্যাডজেক্টিভ। সিমিলারলি এই যে এইখানে যে এম্পিরিক্যাল, এটাও অ্যাডজেক্টিভ। ওকে, নাউনকে যখন কেউ মডিফাই করবে তখন সেটা কি হিসাবে বসবে? অ্যাডজেক্টিভ। এবার এম্পিরিক্যাল, সায়েন্টিফিক এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু অ্যাডজেক্টিভ থেকে আমাদের টেক্সট বইয়ের অ্যাডমিশনের প্রশ্ন আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমরা দেখবো আগেও আসছে। ওকে, সবাইকে আসো না হারিয়ে গেছো? আচ্ছা, আসো এখনো, ঠিক আছে, মাঝে মাঝে একটু অ্যান্সার করো তোমরা আর কি। ওকে, আচ্ছা, তাইলে 1000 বছর ধরে ফিলোসফাররা ফ্যাসিনেটেড হয়েছে ড্রিমকে নিয়ে, বাট আমরা দেখবো যে অনলি রিসেন্টলির পরে হঠাৎ করে হ্যাভ সামনে চলে আসছে। হওয়ার কথা ছিল ড্রিমস হ্যাভ বিন, না হয়ে হ্যাভ ড্রিমস বিন হয়েছে। কেন হলো এই কাজটা? আমি তো অনুমান বলি রিসেন্টলি আই হ্যাভ বিন দেয়ার, আমি এই কিছুদিনের মধ্যে সেখানে গেছি। ধরো আমি ক্যাম্পাসে গেছি, আই হ্যাভ বিন টু মাই ক্যাম্পাস রিসেন্টলি, বা রিসেন্টলি আই হ্যাভ বিন ইন মাই ক্যাম্পাস। সো এই যে আমি নর্মালি আই দিয়ে শুরু করলাম, তারপরে হ্যাভ বিন বসাইলাম, হঠাৎ এইখানে অনলি রিসেন্টলির পরে হ্যাভ চলে আসলো কেন? প্রশ্ন আসছিল, এই যে এখানে প্রশ্ন আসছিল, অনলি আফটার অ্যাটেন্ডিং দ্য ক্লাস, ডি নাম্বারে আমরা উত্তর নিছিলাম, শুরুই আমরা করেছিলাম ডিড দিয়ে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, মূল ভার্ব অক্সিলারি সামনে চলে আসছে। এবং এটাকে কি বলছি? ইনভার্সনের নিয়ম। যে আমরা ইনভার্সনের নিয়ম শিখবো, যেইখানে অ্যাকচুয়ালি অ্যাডভার্বের এই ধরনের ওয়ার্ডগুলোতে আমরা শেখাবো ক্লাসে, সেগুলোতে কি কি বসে আমরা দেখবো। যে জোর প্রদানের জন্য বাক্যে আগে প্যাটার্ন হয়ে যায় এই ধরনের অ্যাডভার্ব যখন সামনে বসে, তারপরে আমরা দেখবো যে অক্সিলারিগুলো আসে, দেন সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, এই প্যাটার্নে বাক্য হয়। আসো, সেম জিনিস, বাট অনলি রিসেন্টলি, হ্যাঁ, অনলি রিসেন্টলি অক্সিলারি বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে। সাবজেক্ট একটু এম্পিরিক্যাল রিসার্চ, যেটা সায়েন্টিফিক স্টাডি এবং এক্সপেরিমেন্টাল, এম্পিরিক্যাল ওয়ার্ডটাকে তোমরা এক্সপেরিমেন্টাল হিসেবে রাখতে পারো, যে এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য সেটাকে নেওয়া হয়েছে। তাহলে লাইন পড়লা একটা, গ্রামারের রুল পাইলা 3টা, মানে খুবই ইম্পর্টেন্ট 3টা রুল, যে এইখানে অনলি রিসেন্টলি থাকলে এগুলো ইনভার্সনের রুলস বসে, ঠিক আছে। এবং ওয়ার্ড মিনিং পাইলা 4টা। তাহলে আসো, একটা লাইনে যখন তুমি এত কিছু পাচ্ছ, কেন তুমি মোটা মোটা বই পড়তে যাবা? কেন তোমাকে একটা কোচিং থেকে এত মোটা একটা গাইড ধরে দিলে তুমি সেটা নিয়ে লাফাবা, আমার মনে এটা পড়েই পার পেয়ে যাচ্ছি? একটা সিম্পল বই, এই যে এইটুকু একটা বই, এইটুকু তোমাদেরও এই বইটাই নিশ্চয়ই আছে, গুনে গুনে 287টা পেজ, একদম দ্য এন্ড। শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে এই যে এখানে প্রেসক্রাইবড বাই ন্যাশনাল কারিকুলাম, এই যে প্রেসক্রাইবড,
প্রেসক্রাইব দেখতে পাচ্ছ এই পেজটা প্রেসক্রাইব বাই, ঠিক আছে? তাহলে এই প্রেসক্রাইবড ওয়ার্ড থেকে শুরু করে একদম শেষে যেটুকু বলা আছে হাউ ডাজ মানে লাইন পর্যন্ত পুরো লাইনটাই যদি তুমি মানে প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি জানো, তোমার এই মোটা বই মানে মানে দিস্তা শিট এগুলো তোমার কিছুই দরকার নাই। ওকে, তাহলে আসো তাহলে পুরো বাক্যটা আরেকবার পড়ি। ড্রিমস ফ্যাসিনেটেড করেছে ফিলোসফার যারা, তাদেরকে ক্যাপটিভ করে রেখেছিল, খুবই অ্যালুড করে রেখেছিল, মহাবিষ্ট করে রেখেছিল বছরের পর বছর, হাজার বছর ধরে। কিন্তু আমরা দেখবো যে এই বেশ কিছুদিন হয় নাই যে সময় মানে স্বপ্ন নিয়ে মানুষজন একটা সায়েন্টিফিক স্টাডি করতেছে, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। আচ্ছা, chances are that you've often found yourself puzzling over the content of a dream. আমরা এই বাক্যটাকে দাগ দিই। হ্যাঁ, আমরা প্রথম যে ক্লাসটা করি আমাদের সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসের ক্লাস। বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসের ক্লাসের একটা অন্যতম বা প্রধান দুইটাই নিয়ম পড়ি আমরা, যে সাবজেক্টের সাথে একটা ফাইনাইট ভার্ব বসবে অথবা দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে একটা কি বসবে, সাবজেক্টের সাথে একটা ফাইনাইট ভার্ব বসবে অথবা দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে একটা ক্লজ মেকার বসবে। এই দুইটা রুলস প্রথম ক্লাসে, সেটা পড়তে 4.5 ঘন্টা লাগে আমাদের মাঝে মাঝে। আচ্ছা, তাহলে এই বাক্যটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এই পর্যন্ত যতটুকু দাগ দিলাম। chances are that you've often found yourself puzzling over the content of a dream. একটু ঝটপট অ্যান্সার করবা যে এইটা কোন সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম অনুসারে সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আমাকে একটু অ্যান্সার করবা যে এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আমি বলে দিছি যে সিম্পল সেন্টেন্স হয় যখন আমরা দেখব যে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য দুইটা ফাইনাইট ভার্ব থাকা অত্যাবশ্যক এবং মাঝখানে একটা ক্লজ মেকার থাকা অত্যাবশ্যক। যদি অ্যান্ড অর বাট এই হাবি জাবি পাই সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স হয়। দ্যাট ডাব্লিউএস কোশ্চেনে যা আছে এগুলো যখন থাকে তখন সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তোমরা কি অ্যান্সার দিতে পারছো অলরেডি নাকি হারিয়ে গেছো? তাহলে এটা কোন সেন্টেন্স দেখো, চেঞ্জিং সেন্টেন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা একদল দিছো কম্পাউন্ড, আরেকজন দিছো কমপ্লেক্স। আচ্ছা, দুইজন কম্পাউন্ড, মানে ভুলের পথে পৃথিবীতে মানুষ সব সময় থাকে। দেখো এখানে ক্লজ মেকার হচ্ছে দ্যাট, যতটুকু দাগ দিছি ততটুকুর মধ্যে ক্লজ মেকার হচ্ছে দ্যাট, এর আগে একটা ফাইনাইট ভার্ব chances are, আর এইখানে ইউ হ্যাভ আছে, এখানে ফাউন্ড আছে ভার্ব 3, এইটুকু হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এই দুইটা ফাইনাইট ভার্ব মিলে দ্যাট যখন থাকে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, নট কম্পাউন্ড। গুড, অনেকেই কমপ্লেক্স লিখছো। এই জায়গা থেকে তোমাকে চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম শিখতে হবে যে এখন যদি আমি এটাকে, গত বছর ঢাবিতে প্রশ্ন আসছে চেঞ্জিং সেন্টেন্স থেকে, এখন যদি আমাকে বিউপিতে 4টা কোশ্চেন আসছিল চেঞ্জিং সেন্টেন্স থেকে, এখন যদি আমাকে বলে যে এটাকে কোথায় যাবা, কমপ্লেক্সে কম্পাউন্ডে যাও কিংবা সিম্পলে আসো, তখন আমাকে কি করতে হবে, দুইটা ফাইনাইট ভার্বের মধ্যে যে কোনো একটা ফাইনাইট ভার্বকে নষ্ট করে দিতে হবে যদি সিম্পলে যাইতে চাই। আবার দেখো অনেকগুলো ফাইনাইট ভার্ব আছে, এই যে পাজলিং, এটা একটা নন ফাইনাইট ভার্ব না? আমরা জানি যে যদি কখনো এরকম হুদাই একটা ভার্ব অন আইএনজি বাক্যের মধ্যে বসে সেটা কখনোই ফাইনাইট ভার্ব হয় না, সেটা নন ফাইনাইট ভার্ব থাকে। তার আগে অবশ্যই অক্সিলারি থাকতে হবে। অক্সিলারি ভার্বগুলো টেন্সের হইতে পারে, ভয়েসের হইতে পারে, অর্থাৎ অ্যাক্টিভ বাক্য কিংবা প্যাসিভ বাক্য, দুইটার যে কোনো একটার অক্সিলারি অবশ্যই সেখানে থাকতে হবে, মডেল থাকতে হবে। এইগুলো যদি না থাকে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। এইরকম আরও অনেকগুলো নন ফাইনাইট ভার্ব চাইলে আমরা এখান থেকে বানাই এই যে এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট। ঠিক আছে, আমাকে যদি বাক্য আরও বানাইতে দেয় আমি আরও বড় করতে পারবো, চাইলে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স কম্পাউন্ডেও যাইতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই বাক্যে chances are যে তুমি প্রায়শই তোমাকে পাবা yourself puzzling, তুমি তোমাকে পাবা puzzling। এই নন ফাইনাইট ভার্বটা এটা আইদার যখন আইএনজি ওয়ালা কোনো জিনিস থাকে, দেখো ভার্ব অন আইএনজি যখন হুদাই পুরা থাকে মানে নন ফাইনাইট হিসাবে থাকে, তখন সে বাক্যে হয় জিরান্ড নাইলে পার্টিসিপল, দুইটার যে কোনো একটা হিসাবে কাজ করে, হয় জিরান্ড অথবা পার্টিসিপল। আমার প্রশ্ন হচ্ছে এই বাক্যে এই যে পাজলিং, এইটা কি জিরান না পার্টিসিপল? ঝটপট অ্যান্সার করবা, কেন সেটা সহ বলবা। আমি জাস্ট আজকে দেখবো যে একাডেমিতে যাদেরকে পড়াইছি তাদের কি অবস্থা, আর এমনিতেও তোমরা যারা আছো তাদের মানে কলেজ থেকে কতটুকু শিখছো তোমরা, এবং সেই শেখাটাই তোমাদের অ্যাডমিশনে যে কতটুকু কাজে লাগে। ঝটপট বলবা যে এটা কি জিরান্ট না পার্টিসিপল। যেহেতু নন ফাইনাইট ভার্ব থাকা মানেই হচ্ছে আইদার সেটা জিরান্ট হবে অথবা পার্টিসিপল হবে। নিয়ম কি, জিরান্ট যখন হবে তখন আমরা দেখবো যে বাক্যে এই ভদ্রলোক যখন ভার্ব অন আইএনজি সে হচ্ছে নাউনের কাজ করবে, হ্যাঁ নাউনের কাজ করবে, বা তারে প্রোনাউন দিয়ে ইট দিয়ে রিপ্লেস করা যাবে। অর্থাৎ সে নাউন যা হইতে পারে, হয় সে বাক্যে সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে, প্রিপোজিশনাল অবজেক্ট হবে, এনিথিং। এটা হচ্ছে
জিরান্ড হিসাবে কাজ করবে। আর যদি পার্টিসিপল হয় তখন আমরা দেখব যে সে বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে বা অ্যাডভার্বের কাজ করবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করবে কেমন? যে কারো দোষ গুণ অবস্থা পরিমাণ বর্ণনা করবে, দোষ গুণ অবস্থা পরিমাণ বর্ণনা করবে। আসো তাইলে এবার, আচ্ছা কি অ্যান্সার দিছো? আচ্ছা একদল তোমরা বিভক্ত হয়ে যাও কেন? একজন বলতেছে জিরান্ড, একজন হচ্ছে পার্টিসিপল। আচ্ছা এই যে ব্যাখ্যা দিলে এবার ব্যাখ্যা অনুযায়ী বলো যে ইউ ফাউন্ড ইউরসেলফ, তুমি তোমার নিজেকে পাবে পাজলিং ওভার দ্য কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স, স্ট্যাটাস, কিংবা আমরা বলতে পারি ট্রেটস, যে আমি যে স্বপ্ন দেখতেছি কি দেখি এই বিষয়টার উপরে তুমি তোমার নিজেকে পাজলিং অবস্থায় পাবা। পাজল মানে কি? আমরা পাজল মিলাই না, ধাঁধা। তুমি গোলক ধাঁধার মধ্যে পড়ে আসো, তাহলে এই পাজলিং কি নাউনের কাজ করতেছে? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল অবজেক্ট কিছু হিসাবে ব্যবহৃত হয়েছে? হয় নাই। এইটা তোমাকে মডিফাই করতেছে। এই যে তুমি এই ইউরসেলফকেও মডিফাই করতেছে। কেমনে মডিফাই করতেছে? এই ইউরসেলফ তোমাকে বলতেছে যে তুমি পাজলিং অবস্থায় আসো, ধাঁধার মধ্যে পড়ে গেছো। তাহলে তোমার দোষ গুণ অবস্থা যেটা বলছি, দোষ গুণ অবস্থা পরিমাণ, চারটার মধ্যে অবস্থা ওয়ার্ডটা, তোমার অবস্থা কি? মাঝে মাঝে তুমি স্বপ্ন নিয়ে ধাঁধার মধ্যে থাকো। এই ধাঁধার মধ্যে থাকাটা হচ্ছে এখানে পার্টিসিপল হিসাবে বসছে। ক্লিয়ার? তাইলে এইরকম বইয়ে অসংখ্য ফাইনাইট ভার্ব আছে, তার বাইরে মিলিয়নস অফ নন ফাইনাইট ভার্ব আছে। মানে একটা বইয়ে যদি 287 পৃষ্ঠা থাকে, 287 পৃষ্ঠার মধ্যে কম করে হলো 2400 নন ফাইনাইট ভার্ব আছে। বেশি বললাম না? বেশি বলি নাই, কারণ প্রত্যেক পেজে জাস্ট 10টা করে থাকে। আচ্ছা ধরো, বাদ দাও, মানে একটা করে ধরো যে তোমার বইয়ে কম করে হলো 250 নন ফাইনাইট ভার্ব যেটা আইএনজি অবস্থায় আছে, সেটা হয় জিরান্ড নাইলে পার্টিসিপল। স্টিল তোমরা বসে থাকো, কোনো একদিন কোনো ক্লাসে কেউ এসে তোমাদেরকে বুঝাবে যে কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল, ওই দিন তোমরা হুজুর হয়ে যাবা, হাফেজ হয়ে যাবা জিরান্ড আর পার্টিসিপল। কেন? এই প্রশ্নটা 26 ব্যাচে যারা আছো, 27-এ যারা আছো তাদের কাছে রাখলাম, তোমাদের সিনিয়রও তো যা হওয়ার হয়েছে। আচ্ছা তাইলে আমরা দেখবো যে আমাদের বইয়ে যতগুলা পার্টিসিপল আছে মানে বা জিরান্ড আছে, আমরা এগুলোকে পিক করার চেষ্টা করবো। এটা আমাদের অন্যতম টেক্সটের অন্যতম কাজ। আচ্ছা পাজলিং শব্দটা গেল গ্রামারের পার্ট। পাজলিং শব্দটার অর্থ কি? পাজলড হয়ে যাওয়া কোনো জায়গায়। এই জিনিসটা কি অর্থে ব্যবহৃত হতে পারে? ঝটপট বলবা যে যখন তুমি পাজলড কোনো জায়গায়, তার মানে তুমি কোনো কিছু এখনো সলভ করতে পারতেছো না, তুমি হারায় গেছো, পাজলড হয়ে আসো। আমরা পাজল খেলি না, যে এটা ছোটবেলায় আমরা খেলতাম, তোমাদের বয়সে তোমরা পাইছো কিনা জানি না, আমরা খেলতাম। ঠিক আছে, এই যে তুমি কি হবা, এইখানে আরেকটা ওয়ার্ড আছে, একটু পরেই যাচ্ছি, যারা বই ভালো করে পড়ছো তারা হয়তো বুঝবা যে কোনো জায়গায় তুমি যখন ব্যাফলড হয়ে যাও সেটা হচ্ছে পাজলড হওয়া, মানে হতবুদ্ধ হয়ে যাওয়া, ব্যাফলড হয়ে যাওয়া, সেটাকে আমরা কি বলি? পাজল বলি। আচ্ছা এইচএসসি 26 থেকে আছে একজন, আচ্ছা একটু ভালো করে পড়ো ভাইয়া তোমরা। হ্যাঁ ওকে, চলো পাজলিং শব্দের অর্থ কি? ব্যাফলড বলছে। আর কেউ বিওয়াইল্ডেড। হ্যাঁ ভেরি গুড। পারপ্লেক্সড, ভেরি গুড হাফিজ। পারপ্লেক্সড, আমি আর লেখার জায়গা পাচ্ছি না এখানে। আচ্ছা চলো, এই যে পাজলিং মানে হচ্ছে এই পাশে লিখি পারপ্লেক্সড। নাইস, পারপ্লেক্সড। হ্যাঁ, কোনো জায়গায় যখন ধাঁধায় পড়ে যাওয়া, সংশয়ে ভোগা, সেটা কি? ব্যাফলড। হ্যাঁ, এই অর্থে বসে। ওকে, তার মানে সম্ভাবনা রয়েছে যে তুমি তোমার স্বপ্ন নিয়ে ধাঁধার মধ্যে থাকো, আসলে কি ঘটতেছে আমার লাইফে, কেন দেখলাম এই স্বপ্ন। হঠাৎ দেখলা তুমি রাশিয়ায় ঘুরে যাচ্ছ, ট্রাম্প তোমারে বলতেছে হ্যাঁ ব্রো তুমি কেমন আছো, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বসছে ট্রাম্প, তোমার সাথে কাজ কি, তুমি রাশিয়ায় গেছো তো কি হয়েছে। মানে এই যে একটা হুদা একটা স্বপ্ন দেখলা, মানে এটা একটা মানে কোনো কারণ পাও না। অর পারহ্যাপস ইউ ওয়ান্ডার why you dream at all। এই যে এখানে আরো একটা গ্রামারের রুলসের ব্যবহার দেখো, আমরা এই যে এখানে why পাচ্ছি না, why, এই whyটা সাধারণত আমরা দেখবো why দিয়ে যখন কোয়েশ্চেন হয় তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে বসে, বাট এইখানে সে রিলেটিভ প্রোনাউন হিসাবে বসছে এবং এর এক পাশে একটা ভার্ব থাকবে ফাইনাইট ভার্ব, আর এই পাশে আরো একটা ফাইনাইট ভার্ব থাকবে, এই যে ভার্ব 3, ঠিক আছে, ওই পাশে হচ্ছে অক্সিলারি আছে, এবং এটা একটা ক্লজ মেকার হিসাবে কাজ করতেছে, কারণ তার দুই পাশে দুইটা ক্লজ আছে, এই পাশে ফাইনাইট ভার্ব একটা, এই পাশে ফাইনাইট ভার্ব একটা, তার মানে সে হচ্ছে কি হিসাবে কাজ করতেছে? রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করতেছে। এই ধরনের বাক্যকে আমরা বলি এমবেডেড কোয়েশ্চেন, যেগুলোর মধ্যে কখনো শেষে যে ফুল স্টপ ছাড়া অন্য কিছু বসে না, মানে কোয়েশ্চেন মার্ক বসবে না। ক্লিয়ার? এমবেডেড কোয়েশ্চেন যখন থাকে তখন কোয়েশ্চেন মার্ক বসে না, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে, মূলত ক্লজ মেকার হিসাবে কাজ করে। এই জন্য তাদের আশেপাশে আমরা সব সময় ওই যে ক্লজ মেকারের আগে, দ্যাটের আগে একটা ফাইনাইট ভার্ব, পরে একটা ফাইনাইট ভার্ব যেমন পাইছিলাম, এইখানে আমরা একটা ফাইনাইট ভার্ব, পরে আর একটা ফাইনাইট ভার্ব পাবো।
আসো ফার্স্ট লেটস স্টার্ট। লেটের পরে অলওয়েজ ভার্ব কি হয়? ওয়ান হয়। আমরা রাইট ফর্ম অফ ভার্ব সেটা পড়ি যে লেট প্লাস ভার্ব ওয়ান। এই নিয়ম মুখস্থ করতে হয় আমাদের আবার, তাই না? অনেক জীবনেও পড়ি না যে লেটের পরে কি থাকে, এই জন্য আমাদেরকে নিয়মও মুখস্থ করতে হয়। ফার্স্ট লেট স্টার্ট বাই অ্যান্সারিং। বাইয়ের পরে প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান আইএনজি বসে, বহুবার পড়ছি আমরা জীবনে এবং আরো কয়েকশো বার আমরা এই উদাহরণ পাবো টেক্সট বই। তারপর আমরা মুখস্থ করবো প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান, প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান আইএনজি বসে, প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে। কি দরকার? ঠিক আছে, করবো না আমরা এই কাজগুলো, আমরা টেক্সট পড়বো ভালো করে। লেটস স্টার্ট বাই অ্যান্সারিং আ বেসিক কোয়েশ্চেন। আমরা বেসিক একটা কোয়েশ্চেন দিয়ে আনসার করবো, তাইলে শুরু করবো। তাহলে কোয়েশ্চেনটা নাউন, এখানে বেসিক কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, খেয়াল করো। অ্যাডভার্ব হচ্ছে বেসিক্যালি হোয়াট ইজ আ ড্রিম। এই যে দেখো এইখানে হোয়াট, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসছে। দ্যাটস ওয়াই আমরা আবার শেষে দেখতে পাচ্ছি একটা কোশ্চেন মার্ক আছে এইখানে, কিন্তু ওয়াই কোশ্চেন মার্ক রাখে নাই, কারণ সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসছে। এইখানে হচ্ছে সে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসছে, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসছে। দ্যাটস ওয়াই আমরা দেখবো যে এখানে তার কি আছে, শেষে একটা কোশ্চেন মার্ক বসতেছে। আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ ইমেজেস, থটস, ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। বইয়ের ভাষ্য অনুযায়ী এটাই হচ্ছে সংজ্ঞা। বিউপি যখন প্রশ্ন করে, আল্লাহর রাস্তায় এখান থেকে ডিরেক্ট বাক্য তুলে দিয়ে বসে থাকবে যে বলো ড্রিমস কাকে বলে, তখন তারা লিখে দিবে ড্রিমস ক্যান ইনক্লুড ইমেজেস ড্যাশ ইমোশনস, মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিবে, ফিল ইন দ্য গ্যাপস রেখা দিবে। তুমি তখন হঠাৎ মনে করতে পারবা না যেটা যেন কোন গ্রামার বইয়ে পড়ছিলাম যে ইমেজেসের আর ইমোশনের মাঝখানে যেন কি বসে, নিয়মটা যেন কি গ্রামারের। এই নিয়ম আর তুমি কোথাও খুঁজে পাবে না, কারণ এরা টেক্সট বেস প্রশ্ন করছে। এইখানে তোমাকে বইয়ের থটস ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। ওকে, আসো তাহলে ড্রিমস ক্যান ইনক্লুড এনি অফ ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস that are experienced during sleep। আচ্ছা, এইখানে দেখো দ্যাট কথাটা আমরা দেখব যে দ্যাট একটা ক্লজ মেকার, সে ক্লজ মেক করতেছে কাদের মাধ্যমে? এই দ্যাট দিয়ে এই ইমোশনকে বোঝাচ্ছে, এই থটকে বোঝাচ্ছে, এই ইমেজেসকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই তিনটা মিলে ইমেজ, থট, ইমোশন আর এক্সপিরিয়েন্স ডিউরিং থিং, এই জন্য ভার্বটা হচ্ছে প্লুরাল বসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী আমরা বলছি সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হবে। তিনটা সাবজেক্ট যখন একসাথে বসে, ইমোশন, থটস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এরা তিনজন, এদের পরে আমরা দেখব সাবজেক্ট কি বসছে, সরি ভার্ব কি বসছে, প্লুরাল বসছে। ওকে, এইটা দ্যাট তাদেরকে ক্লজ মেকার হিসাবে বসছে। এনি অফ ইমেজেস দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ। আচ্ছা, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। আচ্ছা দেখো, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। জীবনে বহু জায়গায় বহুবার আমরা এই জিনিস শুনছি, ড্রিমস ক্যান বি ভিভিড। তাহলে অ্যাডজেক্টিভের আগে যে বসে তাকে কি বলে? অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে বলে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, যেই জিনিস খুবই ভিভিড হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভিভিড? কে বলতে পারবে? এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভিভিড? যখন, আচ্ছা তোমরা বলো আগে। তাহলে ভিভিড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাকে যে মডিফাই করছে সে হচ্ছে অ্যাডভার্ব। এবার আমাকে অ্যান্সার করছে ভিভিড শব্দের অর্থ কি, ঝটপট। আচ্ছা, বলো বলো। ক্লিয়ার, ভেরি গুড হাফিজুর রহমান। ক্লিয়ার, খুবই সহজ, খুবই সহজ। ক্লিয়ার হইতে পারে ভিভিড যখন হয়, ওই জিনিসটা স্পষ্ট হয় বাংলায়। তাহলে ক্লিয়ার, খুবই ট্রান্সপারেন্ট, রাইট? খুবই ট্রান্সপারেন্ট, যে জিনিস ক্লিয়ার হয় সেই জিনিস ট্রান্সপারেন্ট হয়। ব্রাইট হয়, ভেরি গুড, দেখা যায়, তার মানে ব্রাইট জিনিস দেখা যায়। এই যে এখানে ধরো ডার্ক যদি হয়, তুমি এখানে একটা স্টার আছে, তোমরা বুঝতেছো না মনে হয়, এই গেঞ্জিতে একটা স্টার আছে কারণ গেঞ্জিটা ডার্ক, কিন্তু আমি যদি এখানে একটা স্টার আঁকাই খুব ইজিলি তোমরা দেখতে পারবা, কারণ এটা ব্রাইট, তার মানে ভিজিবল। যেটা ব্রাইট সেটা দেখা যায়, তার মানে সেটা ভিজিবল। যা দেখা যায়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা সেটাকে বলি ভিজিবল, যেটা দেখা যায়, রাইট? এই তো, ভেরি গুড, উজ্জ্বল লিখছো একজন, ইংলিশে লিখো রে ভাইয়া। তাহলে ভিভিড, তাহলে ভিভিড শব্দের অর্থ কি কি হইতে পারে? ভিভিড শব্দের অর্থ হইতে পারে ব্রাইট, গুড, আর যেটাই ব্রাইট হয়, BRIGHT, ব্রাইট, সেটাই আমরা দেখব ভিজিবল হয়, ভিজিবল হয়, সেটাই আমরা দেখব
ক্লিয়ার হয়, আর যে কোনো যদি আমরা ক্লিয়ারলি বলি তখন আমরা স্পেসিফিক্যালি বলি, হ্যাঁ স্পেসিফিক। এই যে ওয়ার্ডগুলো আর অনেক কিছু হইতে পারে, তুমি 3-4টা লিখেই তো কুল পাবা না এক একটা ওয়ার্ডে, ঠিক আছে? আমরা অনেকগুলো ওয়ার্ড শিখছি, পাজলিং শিখছি, পাজলিং মানে পারপ্লেক্সড, বাফলড, আমরা ভিভিড ওয়ার্ডটা শিখছি, ব্রাইট, ভিজিবল, ক্লিয়ার, স্পেসিফিক। আমরা এখানে ক্যাপটিভ, এনচ্যান্টিং, অ্যামেজড শিখছি, সেটা হচ্ছে ফ্যাসিনেটেড। এম্পিরিক্যাল ওয়ার্ডটার ব্যবহার আমরা শিখছি, এক্সপেরিমেন্টাল, সায়েন্টিফিক, ঠিক আছে? আর কি কি শিখছি? আর কিছু একটা খুব একটা শিখি নাই এখন, অনেক কাজ আছে আজকে আরো এখন। ওকে, চলো তারপরে আসো। তাহলে এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড হইতে পারে, খুব অসাধারণভাবে স্পষ্ট, বুঝতে পারতেছি। পরীক্ষার রেজাল্ট দিছে, আমি ডাব্বা মারছি, এটা খুব স্পষ্ট, কারণ আমি পড়ি নাই ভালো করে, এটা আমার কাছে স্পষ্ট। কিন্তু আবার মাঝে মাঝে দেখবো যেটা খুব ভেগ হচ্ছে। হোয়াট ইজ ভেগ? ভেরি ভেগ। তাহলে ভেগটাও এই যে ক্যান বি, এটাই চলতেছে এখনো, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যে আছে এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এখন প্রশ্ন আসে ভেরি এবং ভ্যারি থেকে। যখন ভ্যারি হয়, দুইটা পার্থক্যটা দেখো, ভেরি এবং ভ্যারির। ভেরি যখন হয়, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আর ভ্যারি যখন হয়, VARY, ভ্যারি হচ্ছে ভার্ব। আমরা এই ব্যবহারগুলা অ্যাডমিশনেও আসতে দেখি, ভেরি এবং ভ্যারি। আমরা অন্য জায়গায় পাবো, এটা অ্যাডলোসেন্সের ইউনিটেও পাবো, সেটাও পড়াবো তোমাদেরকে। তাহলে ভেরি ভেগ হইতে পারে। হোয়াট ইজ ভেগ? ভেগটা হচ্ছে ভিভিডের ঠিক অপোজিট, যেটা বোঝা যায় না, অস্পষ্ট, আনক্লিয়ার, ঠিক আছে? জনসি না যেটা, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার না যেটা, গুড। ডিম লাইট, একটা ভালো অ্যান্সার দিচ্ছে যে ডিম, DIM, ডিম, হ্যাঁ হইতে পারে। তাহলে ভেগ কি হয়? ভেগ হয় হচ্ছে যখন আমরা দেখব কোনো শব্দ, মানে সরি শব্দ না, যে কোনো জিনিস যখন কি হয়, ডিম হয়, ডিম, যেটা বোঝা যায় না, আনক্লিয়ার। হ্যাঁ, ডিম হয়, আনক্লিয়ার। এই তো হাফিজ, ভেরি গুড। আনক্লিয়ার। আর কি হয়? একটা ওয়ার্ড আছে, এই যে কাশফিয়া, ভেরি গুড। অ্যাম্বিগিউয়াস, বানান চেক করো। অ্যাম্বিগিউয়াস মানে যেটা, ধরো আমি তোমারে বললাম তুমি কি গেছিলা, তুমি হুদাই ভাবলা যে গেছিলা মানে কি, তুমি কি করছো মানে কি অপরাধ নাকি ভালো কাজ, কিছুই বলো নাই তুমি। মানে এই যে হঠাৎ করে মানে এটা একটু করো তো, আচ্ছা আমি দেখবো না মানে তুমি করবা কিনা সেটা বলো না, তুমি বলছো দেখবা। অর্থাৎ অ্যাম্বিগুয়াস, কোনো জিনিসের ডেপথ, মানে দুইটা রাখা, আমি ক্লিয়ার করে না বলা যে আমি কাজটা করে দিব, ঝুলায় রাখা অর্থে, ঠিক আছে? যে কথা স্পষ্ট না করে বলা। তাহলে আনক্লিয়ার, ডিম অথবা অ্যাম্বিগুয়াস, এই ধরনের অর্থগুলো বসতে পারে ভেইগের ক্ষেত্রে। ভিভিড যেখানে খুবই স্পষ্ট, ব্লার্ড হইতে পারে সিফাত, ভেরি গুড। ব্লার, আমরা যখন চশমা পরি তখন এই যে চোখ ছোট করে যে ব্লার করে দেখি, এই ধরনের অর্থগুলো বসতে পারে। তাহলে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি, ভিভিড খুবই স্পষ্ট হইতে পারে, আবার মানে ভেগ হইতে পারে যে আমি হঠাৎ আমেরিকায় চলে গেছি, আবার একটু পরে আমি ক্যাম্পাসে চলে আসছি, ঠিক আছে? ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, ঠিক আছে? ইমোশনে পরিপূর্ণ, সেটা জয়ফুল ইমোশন। অথবা ফ্রাইটনিং ইমেজেস, ফ্রাইটনিং শব্দটা হচ্ছে ভয়ার্ত, হ্যাঁ খুবই হরর, হন্টিং, এই ধরনের অর্থগুলোকে আমরা কিসে ব্যবহার করি? ফ্রাইটনিংয়ে ব্যবহার করি। ওকে, আচ্ছা। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, এই ভেগটা কনফিউজিং হিসাবেও বসতে পারে, আর এই ফোকাসটা আমরা দেখবো যে ভিভিড হিসাবেও বসতে পারে। এগুলোই মানে অবস্থাটা বুঝাইছে। এখন তোমার পেজটা ছিল এরকম কিছুক্ষণ আগে, বুঝছো? এখন কি অবস্থা হয়েছে দেখো। এইটা হচ্ছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড। এই যে কাজটা করলাম, এটা একটা স্ক্রিনশট রাখো। আমি হলফ করে বলতে পারি আমার গত 14 বছরের এক্সপিরিয়েন্স থেকে পড়ানোর, আর অনলাইনে যেহেতু এখন পড়াচ্ছি প্রায়, মানে আমি তো আগে বই আর বাচ্চাদের আমি দাগায় পড়াইতাম না, কিন্তু অনলাইনে আসার পর থেকে আমি নিজে দাগ দিয়ে পড়াচ্ছি। গত 4 বছরের এক্সপিরিয়েন্সে এইটুকু বলতে পারি যে তুমি যদি এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা মেনটেন করি, এটা মিনিমাম স্ট্যান্ডার্ড। আমি জানি না যে তোমাদের আর কোন জায়গায় প্রবলেম আছে। আমি নিজে পড়তে হলে তো আরেকটু ভালো করে আরও পড়তাম। আমি বাক্যের চেঞ্জিং সেন্টেন্স প্রত্যেকটা বাক্যের করার চেষ্টা করতাম, প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো ফ্রাইটনিং এর এগুলো ধরতাম। আমি এক একটা শব্দের মানে পারসুয়েসিভ চেঞ্জ করে দেখতাম যে পারি কিনা আমি। এটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, যতটুকু করলাম তাতে এইটুকু দাঁড়াইছে তোমার বইয়ের পেজের এরকম চেহারা হওয়া উচিত। তুমি যদি এটা মেনটেন করতে পারো একদম শেষ দিন পর্যন্ত, পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত, তোমার এই পরিশ্রমটুকুর জন্য আল্লাহ যে বরকতটুকু দিবে তাতে তোমার ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে, যদি তোমার জন্য সেটা কল্যাণকর হয়। অলওয়েজ চান্স হবে সেটা বলতেছি না, চান্স নাই হইতে পারে, কারণ আল্লাহ চান না যে তুমি এখানে যে বান্দর হও, আল্লাহ চান যে তুমি মানুষ থাকো, এই জন্য। হ্যাঁ, কিন্তু এই পরিশ্রমটুকু যদি তুমি করো তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অধিকারটুকু আদায় করবা। আল্লাহরে বলতে পারবা যে আল্লাহ দেন আমারে চান্স, আমি তো পরিশ্রম করতেছি, মানুষও তো পরিশ্রম করতেছে।
লিখে রাখো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। তোমার বই যদি শেষ দিন পর্যন্ত এরকম হয় তাইলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা ইনশাল্লাহ, যদি আল্লাহ চান। ঠিক আছে, সহজ হবে তোমার জন্য। আচ্ছা, এখন তোমরা সেই কাজটা করবা কিনা, সেই জায়গাটায় যাবা কিনা, সেটা হচ্ছে ব্যাপার, যে তোমরা এই পরিশ্রমটুকু করবা কিনা, এই দাগাদাগিটা করবা কিনা। ওকে, আসো পরেরটা, ওয়াই ডু ইউ ড্রিম। এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। প্রথম প্রশ্ন কি ছিল, এই যে হোয়াট ইজ ড্রিম, এটা ছিল কোশ্চেন নাম্বার 1। এবার কোশ্চেন নাম্বার 2, ওয়াই ডু ইউ ড্রিম, কেন দেখি, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ। এই যে ডু এর পরে আর শেষে এমনি তো এস বাই এস হইতো না ড্রিমসের ব্যাপারে, বাট হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, ড্রিম কেন কি পারপাস সার্ভ করে। ঠিক আছে, আচ্ছা, while many theories have been proposed about reason and function of dreams, no consensus has emerged. আচ্ছা, আসো বড় বাক্য, ছোট ছোট করে আগাবো। many theories কথাটা হচ্ছে প্লুরাল নাউন, দেখবো আমরা। তাহলে আমরা যখন নাউনের ক্লাস করবো তখন দেখবো তার আগে যে ডিটারমিনার বসছে মেনি, এইটা প্লুরালের নির্দেশক। ঠিক আছে, প্লুরালের নির্দেশক, প্লুরাল যখন বসতেছে তখন আমরা দেখবো সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে গেছে, সাবজেক্ট প্লুরাল হলে অলওয়েজ ভার্বও প্লুরাল। তাহলে এই যে এখানে হ্যাভ বসছে, বিন প্রপোজ করা হয়েছে, তাহলে এইখানে এসে আবার প্যাসিভ হয়ে গেছে। হ্যাঁ, যে থিওরি নিজে নিজে প্রপোজ করে নাই, তারে প্রপোজ করা হয়েছে। সো এই অংশটুকু আমরা দেখবো যে প্যাসিভের নিয়ম অনুযায়ী বসছে। কিসের ব্যাপারে, মেনি থিওরিজ কেন প্রপোজ করা হয়েছে, অ্যাবাউট আচ্ছা, অ্যাবাউট রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস। রিজন এবং ফাংশন, ড্রিমের দুইটা, যে কি কারণ হয়, রিজন মানে কারণ, আর ফাংশন মানে হচ্ছে কোনো জিনিস যখন মানে ওয়ে অফ ডুইং থিংস, যেটা কাজ করে যেভাবে, সেটাকে আমরা বলি ফাংশন। রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস আমরা দেখতে পাবো যে অনেক থিওরি আবিষ্কার হয়েছে, যেই কারণে করে, ওই কারণে হয়, ড্রিমসের ফাংশন এইটা, কিন্তু কোনোভাবেই নো কনসেনসাস হ্যাজ অ্যারাইভড। দেন কনসেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসেনসাস, আগে বলেন এটার অর্থ কি। আচ্ছা, শেষে এস থাকলেই লাভ দিয়ে সেটা প্লুরাল হয় না, মাথায় রাখবেন। এই যে দেখেন হ্যাজ বসছে, কারণ নো কনসেনসাস একটাও আসে নাই, এই অর্থে বসছে যে অ্যারাইভড বা ইমার্জড শব্দটার অর্থ হচ্ছে অ্যারাইভড। হ্যাঁ, অ্যারাইভড, পয়েন্টেড, কনক্লুডেড এই অর্থে। ঠিক আছে, পয়েন্টেড, রিচড, REACHED, রিচড, অ্যারাইভড, রিচড, কনক্লুডেড এই অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসেনসাস, ঝটপট ইংলিশে একটুও বুঝি না, কারণ তুমি বুঝতে চাও না ভাইয়া, বুঝতে চাইলে বুঝবা ইনশাআল্লাহ। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসেনসাস, ঝটপট বলো, ঝটপট। কনসেনসাস শব্দের অর্থ কি? এই বেটা, বাংলায় এখনো বলতেছে সম্মতির ইংরেজি জানো না? মানে সম্মতি দেয়া মানে কি? কোনোভাবে কি সম্মতির কোনো ইংরেজি তুমি জীবনে শিখো নাই গাধা? আচ্ছা, গাধা বললে আবার রাগ করো না। ইউনিটি, সম্মতি হয়, একসাথে হয়, ইউনিটি আসে নাই, কনসেনসাস ইউনিটি হয় নাই। ঠিক আছে, এই ইউনিটি দিয়ে আমরা পাই হারমোনি, বহু জায়গায় পড়ছি আমরা। ঠিক আছে, কনকর্ড পড়ছি, ইউনিটি, হারমোনি, এই কথাগুলা আসতে পারে। সিমিলারিটি হইতে পারে, গুড, আর কি হইতে পারে, অ্যাওয়্যার হইতে পারে। আচ্ছা, হইতে পারে, হতে পারে। ওকে, খেয়াল করো, এই যে কনসেনসাস শব্দটা আমরা এই ওয়ার্ডটাকে পাইছি জীবনে অনেকবার, কনসেনসুয়াল যে এই অর্থে ব্যবহৃত অ্যাডজেক্টিভ, আর এটার অ্যাডভার্ব হচ্ছে কনসেনসুয়ালি। ওকে, ঠিক আছে। তাহলে কোনো এই যে অনেক থিওরি সাজেস্ট করা হয়েছে বটে, বাট এখন পর্যন্ত কোনো কনসেনসাস তৈরি হয় নাই, মানে সবাই মিলে যে একটা জায়গায় পৌঁছাবে, মীমাংসা হয় নাই। আমরা প্রায় বলি যে এটা একটা মীমাংসিত সত্য, এই জিনিসে ধরা যাবে না, এটা একটা মীমাংসিত সত্য। ড্রিমসের ব্যাপারে এটা বলা যাচ্ছে না। ঘুমায় কেন মানুষ, এইটা কিছুটা নিশ্চিত যে মানুষ অনেক টায়ার্ড হয়ে যায়, এই জন্য ঘুমায়। ঠিক আছে, মানুষের ব্রেন যখন কাজ করতে না চায় তখন ব্রেন আস্তে করে একটু শাটডাউন হয়, এটা মীমাংসিত সত্য। কিন্তু এইটা অমীমাংসিত, এখনো মীমাংসা হয় নাই, আনকনসিয়াস আছে। আচ্ছা, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, আমরা যেই সময়টুকু একটা ড্রিমিং স্টেটে ব্যয় করি। আসো, এই যে ড্রিমিং স্টেট, ঠিক আছে, ড্রিমিং স্টেট, স্বপ্ন দেখার যে জায়গা, এই জায়গায়, তাহলে স্টেট হচ্ছে একটা নাউন, তাহলে তারা যে মডিফাই করতেছে কোন ধরনের স্টেটে আমরা আসি,
ড্রিমিং স্টেট, এই জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে সেটা একটা পার্টিসিপল হিসাবে বসতে পারে। এই সময়টা, যতটুকু সময় আমরা ড্রিম দেখি, আমার লাস্ট পড়া মতে মানুষ সারা রাতে স্বপ্ন দেখতে পারে সর্বোচ্চ 22 সেকেন্ড। সর্বোচ্চ তুমি যত বড়ই স্বপ্ন দেখো, মাঝে মাঝে মনে হয় সারা রাত স্বপ্ন দেখছি আজকে, বাট স্টিল তুমি সব মিলে 22 সেকেন্ড দেখছো। কেন? কারণ তোমার মন হচ্ছে তুমি অনেক উড়ে উড়ে রাশিয়া যাচ্ছ, বাংলাদেশ থেকে, বা আমেরিকা যাচ্ছ, এয়ারপোর্টে গেছো, প্রথমে নাস্তা করছো, এরপরে খাইছো, এরপরে প্লেনে উঠছো, ঘুম দিছো, তারপরে টিকিট চেক করছে, এরপরে তুমি ফ্লাইটে যে নামছো, রাশিয়া অনেক শীত, ওইখান থেকে তুমি আবার টেক্সাসে চলে গেছো, এখানে অনেক গরম, এরপর তুমি ভাবলা ধর ক্লাস আছে, স্কুল অফ এক্সেলেন্সে চলে যায়, বাসায় হঠাৎ উঠছো। এত বড় ফ্লাইট দিয়ে আসতে তোমার কয় সেকেন্ড লাগছে? 1 মিলি সেকেন্ডেরও কম সময় লাগছে। তো এই জন্য তোমার কাছে অনেক বড় স্বপ্ন মনে হলো, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সারা রাতে যত দেখি সর্বোচ্চ আমরা 22 সেকেন্ড দেখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, ওকে, বুঝছো কার এটা কি প্রশ্ন করছো? আসো, তাহলে ড্রিমিং স্টেটে যতক্ষণ থাকে মানুষ, দ্য ফ্যাক্ট, এতটুকু টাইম যতটুকু খায় ড্রিম 22 সেকেন্ড বা অনেক হাজার বছর ধরে যে মানুষ স্বপ্ন দেখতেছে, এই পুরো সময়টার পরেও দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম, যে তারা যে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না, মে সিম ব্যাফলিং, মনে হচ্ছে সেটা যে এটা একটা হতবুদ্ধ করার মতো অবস্থা, যে কি ব্যাপার এখনো কেন ড্রিমিং এর যে স্টেটে আমরা এত সময় ব্যয় করতে পারি বা ব্যয় করি, তারপরও যে সায়েন্টিফিক স্টাডির আন্ডারে নিয়েও রিসার্চাররা এখন এটার কোনো কুলকিনারা করতে পারেন নাই, এইটা ইটসেলফ, ব্যাফলিং শব্দটা একটু আগে পড়ছি, বলো বলো অর্থ কি? ব্যাফলিং শব্দের সিনোনিম কি? এই যে এখানে পড়ছি, ব্যাফলিং শব্দের অর্থ হচ্ছে কোথায়? পারপ্লেক্সড, অ্যামেজড, সরি পাজলিং, পাজলড হয়ে যাওয়া। ইট সিমস পাজলড, মনে হচ্ছে যে আমরা পাজলড হয়ে আছি, যেটা হইলো না, কি যেন এত এত রিসার্চের পরেও কেন এই অবস্থা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এখানে ডু নট ইয়েট কথাটা আছে, দেখো ইয়েট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের ঠিক আগে, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, একটা ভার্ব, তাকে যখন মডিফাই করতেছে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। বাক্যে আসছিল আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে এই যে কোথায় যেন এই যে এখানে আসলে ইয়েট কি অর্থে বসে, এখানে আমরা দেখবো যে অ্যাডভার্ব হিসাবে ইয়েট বসে। ওকে ওকে, আসো তাহলে। However, it is important to consider that science is still unraveling the exact purpose of and function of sleep itself. তখন আমরা মেনে নিলাম যে না ঠিক আছে, এখনো তো সায়েন্স পুরোপুরি ভাবে ঘুমের ফাংশনটাকেই এখনো রেডি করে নাই পুরোপুরি। একটু আগে যেটা বলছি যে মানুষ টায়ার্ড হলে ঘুমানোর সময় দেখবা যে তুমি টায়ার্ড না, তারপরেও ঘুমাচ্ছ, এটার কারণ কি? পড়তে বসলেই ঘুম আসে, এটার কারণ আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, যে আমাদের কেন পড়তে বসলে ঘুম আসে। এটা নিয়ে আমাদের সচিবালয় আন্দোলনে যাওয়া উচিত, যে কেন পড়তে বসলে ঘুম আসে, ডাক দাও কাউরে, আমরা যাই সচিবালয়ে। ঠিক আছে, ওকে, তাইলে ইট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, it is important to consider that science is still unraveling. What is unraveling? What is the meaning of unraveling? Unraveling শব্দটার অর্থ হচ্ছে কোনো জিনিস রিভিল করা, হ্যাঁ, স্টিল আনরিভিলিং, যেটা এখনো ক্লিয়ারলি আমাদেরকে সায়েন্স এটা বুঝাইতে পারে নাই। ডিস্ট্যাঙ্গেল হওয়া, ট্যাঙ্গেল শব্দটা তোমরা জানো যে মানে গিট লাগানো, ডিস্ট্যাঙ্গেল করতে পারে নাই, খুলতে পারে নাই, লিখে রাখো একটু ডিস্ট্যাঙ্গেল, ডিস্ট্যাঙ্গেল, এখনো ডিস্ট্যাঙ্গেল করতে পারে নাই। ঠিক আছে, সলভ, ইয়েট টু সলভ, এটা লিখতে পারো, সলভ করা, ডিস্ট্যাঙ্গেল রাখা। ঠিক আছে, যে এখনো খুলে দেখাইতে পারে নাই আমাদেরকে বিজ্ঞান এই জটগুলা, যে ঘুম কেন হয়, exact purpose and function of sleep itself. Some researchers suggest that dreams serve no real purpose, তারা কোনো পারপাস সার্ভ করে না, while others believe, যেখানে অন্যরা বিলিভ করে, that dreaming is essential. এই যে একটু আগে আমরা বলছি যে ড্রিমিং স্টেট, এইখানে বলছিলাম যে এটা কি হিসাবে বসছে, পার্টিসিপল হিসাবে বসছে, এইখানে ড্রিমিং কি হিসাবে বসছে, ঝটপট বলবা, এইখানে কি হিসাবে বসছে, এরপর একটা সাব ভার্ব আছে, আর আমরা জানি যে ভার্বের আগে সবসময় কি লাগে, একটা সাবজেক্ট লাগে, আর যখন সাবজেক্ট আসে সেটা আমরা প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে পারি, ইট দিয়ে রিপ্লেস করা যায়। ঠিক আছে, অথবা সাবজেক্ট হিসাবে যে বসে সে সারা জীবন নাউন বসে, অ্যাডজেক্টিভটা কখনো তুমি সাবজেক্ট বানাইতে পারবে না। তাহলে ইট ইজ এসেনশিয়াল, এই যে এইখানে অ্যাডজেক্টিভ, এইটা কারণ হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, টু মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং। এই ওয়েলবিং কথাটা হচ্ছে নাউন, তার আগে প্রত্যেকটা জিনিস ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল,
এরা প্রত্যেকে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, বুঝছেন কিনা বলেন? এটা বুঝছো? এটা কি অ্যান্সার হচ্ছে? এটা কি পার্টিসিপল না জিরান্ড? ঝটপট বলো, ঝটপট ঝটপট। এটা কি পার্টিসিপল না জিরান্ড? এটা কি হিসাবে বসছে? এই ড্রিমিং এটা কি পার্টিসিপল না জিরান্ড? যখন সাবজেক্ট হিসাবে বসবে বা নাউন হিসাবে বসবে আইএনজি ওলা যে কোনো জিনিস, তখন আমরা সেটাকে কি বলি? জিরান্ড বলি। ভেরি গুড। হামিদ নাকি তোমার নাম কি? হাসিবুল। আচ্ছা, এটা হচ্ছে একটা জিরান্ড। ওকে, এটা হচ্ছে জিরান্ড হিসাবে বসছে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, তোমরা যারা স্কুল অফ এক্সিলেন্সের বি ইউনিট অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, কেন চাও? কারণটা হচ্ছে আমরা টেক্সটকে এইভাবে পড়তে চাই। অ্যাকচুয়ালি আমরা চাই যে তোমরা আমাদের সাথে এই রানে যুক্ত হও। টেক্সটকে এইভাবে পড়ি আমরা। চলো, যদি এবং এইখান থেকে যে প্রশ্নগুলো কেন টেক্সট পড়াটা ইম্পর্টেন্ট সেটা যদি বুঝতে চাও, তাইলে তোমরা আমাদের কোর্সে আসতে পারো, যে এখানে আমরা বাংলা, ইংরেজি, যে জায়গায় প্রয়োজনীয় আছে ম্যাথ, সেগুলো সবগুলো বিষয়ের প্রস্তুতি আমরা নিব। কমপ্লিট প্রিপারেশন বি ইউনিটের। আর কোথাও কিছু করতে হবে না তোমার, শুধু যেভাবে আমরা বলবো এইভাবে কাজ করবা। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির যখন যেটা প্রয়োজন হবে ওই প্যাটার্নে প্রশ্ন আলোচনা করা, ওই প্যাটার্নে তোমাকে পড়ানো, ওই প্যাটার্নে তোমাকে প্রিপেয়ার করা, এই প্রত্যেকটা পরিচর্যার দায়িত্ব আমরা তোমার নিব ইনশাল্লাহ। যারা এই কোর্সে আসতে চাও তারা আমাদের যে ওয়েবসাইট bdsoi.com সেইখানে তোমরা যে কোর্সটা পারচেস করতে পারবো, বা আমাদের এই পেজে যেখানে তোমরা লাইভ দেখছো স্কুল অফ এক্সিলেন্স পেজ কিংবা ইংলিশ উইথ বাকির পেজে তোমরা মেসেজ দিতে পারবে, আমরা তোমাদেরকে হেল্প করবো। গত বছর যারা আমাদের শিক্ষার্থী ছিল তোমরা দেখতে পাচ্ছ 24-25 সেশনের টপার যারা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে অনেকেই আবার আমাদের মেন্টর হিসাবে এখন জয়েন করেছে। আগের বছরে যারা টপার ছিল, এরপরে হচ্ছে তন্ময়রাও এসছে। সো আশা করছি যে তোমরা ভালো রেজাল্ট করার মাধ্যমে তোমরাও স্কুল অফ এক্সিলেন্স সাথে এই কার্যক্রমে জয়েন করতে পারবা। নেক্সট, লেটস লার্ন। আবারও লেটস এর পরে আমরা দেখতে পাচ্ছি ভাগ বোন আসে মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রমিনেন্ট? বানানোর জন্য এটাকে রাখো, বানানোর জন্য রাখো। হোয়াট ইজ প্রমিনেন্ট? ঝটপট বলবা। প্রমিনেন্ট শব্দের অর্থ কি? এই কই গেলা? ঝটপট বলো, প্রমিনেন্ট শব্দের অর্থ কি? বলো বলো বলো। হ্যাঁ, 26। আচ্ছা, ফেমাস। ভেরি গুড। আর ওয়েল নোন। ফেমাস এবং ওয়েল নোন। ওকে, ফেমাস, হ্যাঁ, ইম্পর্টেন্টও হইতে পারে। ফেমাস, এমিনেন্ট, ওয়েল নোন। ফেমাস, ওয়েল নোন, ড্রিম থিওরিজ। আচ্ছা, থিওরিজ এইখানে নাউন, হ্যাঁ, তার মানে ড্রিম হয়ে গেল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনে মডিফাই করলেই সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কোনো কথাবার্তা ছাড়া। আসো, তারপর একটা কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। কঠিন কঠিন শব্দ দাগ দেন। সাইকো অ্যানালিটিক, সাইকো শব্দটাকে আমরা ভাঙবো, তাইলে আমরা বুঝতে পারবো এই বাক্যটার শব্দটার অর্থ কি। সাইকো এইটুকু হচ্ছে মনস্তাত্ত্বিক, মেন্টাল, যেটাতে মন নিয়ে কাজ হয়। আর অ্যানালাইটিক যে কোনো জিনিসকে বিশ্লেষণ করা, তাহলে মেন্টাল সিচুয়েশন বা মেন্টাল পয়েন্ট অফ ভিউ, মেন্টাল স্টেটের জায়গা থেকে যে জিনিসটাকে দেখা হয়, সেই সাইকো অ্যানালিটিক থিওরি, যেটা পার্সপেক্টিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সপেক্টিভ? পার্সপেক্টিভ মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ যেই ওয়েতে আমরা দেখি, হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ। সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভস থেকে আমরা দেখব সিগমুন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস সাজেস্ট। সিগমুন্ড ফ্রয়েড নামে আমরা একজন ব্যক্তির নাম পাচ্ছি, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে এই লেসনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হয়ে দাঁড়াবেন বা নাম হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, একদম ফ্রেঞ্চ ফিলোসফার এবং সাইকোঅ্যানালিটিক থিওরির প্রবক্তা। যে কোনো জিনিসকে উনি মনোসমীক্ষার জায়গা থেকে দেখেছেন, মানসিক চিন্তা বোধের জায়গা থেকে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি ড্রিমস সম্পর্কে বলেছেন যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স। যে ড্রিমস হচ্ছে, আলাদা আলাদা মার্কিং করি, এমন ধরনের ডিজায়ার। ডিজায়ার শব্দটা নাউন, তার আগে যেটা পাই তাহলে সাবকনশিয়াস হচ্ছে কি?
অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনকে মডিফাই করতেছে। তাহলে হোয়াট ইজ সাবকনশিয়াস? কনশিয়াস শব্দটা আমরা জানি যে পরিপূর্ণ নৌন অবস্থা, নৌন স্টেট। তাহলে সাবকনশিয়াস মানে হচ্ছে হাফ নৌন স্টেট, ঠিক আছে? হাফ নৌন বা ইনসাফিসিয়েন্টলি নোন। হাফ নোন হইতে পারে, ইনসাফিসিয়েন্টলি নোন হইতে পারে। যেই জিনিস অল্প অল্প জানি বা আমাদের মানে অবগমিত আমরা যেটাকে বলি, যে পুরোপুরি বুঝতেছি না এমন একটা অবস্থা। এই ধরনের ডিজায়ার যেগুলা আমাদের মনের ভিতরে কিছু ডিজায়ার আছে। ধরো আমি এখন যদি তোমারে বলি, তোমাদের যে কারো মনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা কি বলো? অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে শেখ হাসিনারা পাইলে থাপড়াবা, ঠিক আছে? এরকম একটা আকাঙ্ক্ষা আছে তোমাদের, যে পাইলেই আপারে থাপড়াবো আমরা, ঠিক আছে? তো এই যে আকাঙ্ক্ষা, তুমি কি আসলে এটা কোনোদিন পূরণ করতে পারবা? পারবা না। ইভেন ওই ভদ্র মহিলার এনে বসাইলেও তুমি থাপ্পড় দিবা না, দুইটা কারণ। একটা হচ্ছে মায়ের গায়ে কখনো, মায়ের জাতির উপরে কখনো হাত তুলতে হয় না, যতই খারাপ হোক। মেয়ে মানুষের গায়ে কখনো হাত তুলতে হয় না, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ওইরকম একটা বিশ্রী মানে মানুষের গায়ে কি কারণে হাত দিব আমরা, যিনি পিশাচ, ঠিক আছে? তার গায়ে হাত দিয়ে হাত নষ্ট করবো? কিন্তু এটা আমাদের একটা সাবকনশিয়াস ডিজায়ার। যদি মারতে পারতাম কান বা থাপ্পড় দুইটা, ঠিক আছে? মানে ঠাসায় কান ফাটায় ফেলানো যেত, এরকম একটা ডিজায়ার আছে আমাদের। থটস অ্যান্ড মোটিভেশন। তাহলে যেই ধরনের মোটিভেশন বা থটস বা ডিজায়ার গুলা সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায় আমাদের, করতে পারি না। প্লেন চালাইতে ইচ্ছা করে, পারি না। এই যে ফুটবল খেলতে ইচ্ছা করে মেসির মতো, পারি না। হ্যাঁ, আমরা কি করি তখন? যে প্লে স্টেশনে খেলি, তখন আমরা ভাইসিটি চালাই, হচ্ছে মানে প্লেন চালাই। এই যে সাবকনশিয়াস ডিজায়ার গুলা আমাদের, এই সাবকনশিয়াস ডিজায়ার গুলাই হচ্ছে রিপ্রেজেন্টেশন কিসের? ড্রিমের। যে আমরা যা সামনাসামনি কনসিয়াসলি করতে পারি না, সজ্ঞানে করতে পারি না, স্বপ্নের মধ্যে আমরা এটা করি। এটা ওনার ব্যাখ্যা আরো স্পষ্ট করতেছেন উনি। অ্যাকর্ডিং টু ফ্রয়েড বলতেছেন যে দেখেন, ঘটনা কিছুই না। পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট। মানুষ অ্যাগ্রেসিভ যে কোনো ইনস্টিংক্ট দিয়ে পরিচালিত হয়, সেক্সুয়াল ইনস্টিংক্ট দিয়ে পরিচালিত হয় মানুষ। এইটার কারণেই মানুষ কি করে? দে আর রিপ্রেসড। এই রিপ্রেসড যে জিনিসটা, যেটাকে থামায় রাখা হয়, ঠিক আছে? যে জিনিসটাকে থামায় রাখা হয়, কন্ট্রোলড। রিপ্রেস শব্দটা এখানে কন্ট্রোলড হিসাবে ব্যবহৃত হচ্ছে। কন্ট্রোলড বা অপ্রেসড, ক্যাপটিভড, ঠিক আছে? অপ্রেসড, হ্যাঁ, যেটাকে থামায় রাখা হয়েছে। এমন ধরনের যে মেন্টালিটি, যে অ্যাগ্রেসিভ, তুমি মারতে যাচ্ছ কারো, তোমার ফ্রেন্ডে মন চাইছে পিড়া একদম মানে সাইজ করে ফেলাবা, কিন্তু পারতেছো না। এই কারণে আমরা দেখব আমাদের কনশাস যে অ্যাওয়ারনেস, সেই জায়গায় এগুলা রিপ্রেস থাকে। চাইলেও তুমি ফ্রেন্ডে মারতে পারতেছো না। আমার এক টিচার, মানে আমার ছেলে পেলে উনি হচ্ছে না আমি দোষর, তাহলে জেলে টেলে দিতে পারলে ভালো লাগতো ধরো, কিন্তু কিছু করতে পারতেছো না তুমি। মানে ঢাবিতে অনেক টিচার আছে যারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। লেটস নট টক অ্যাবাউট দেম। হ্যাঁ, ক্লাসে বলতে যাচ্ছি না, বাট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক টিচার। তোমরা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তোমরা চেষ্টা করবা যে ওই ধরনের টিচারদেরকে মানে বয়কট করার জন্য, ঠিক আছে? আসো, তাহলে কনশাস অ্যাওয়ারনেসে যেগুলো পারা যায় না, while these thoughts are not consciously এক্সপ্রেস করার জন্য জিনিসকে শো করা, হ্যাঁ, ডিসপ্লে করা, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেস। ডিসপ্লে করা কোনো জিনিসকে, হ্যাঁ, ব্যাখ্যা দেয়া, এক্সপ্লেইন করা, ঠিক আছে? এই অর্থগুলো ব্যবহৃত হতে পারে। যখন আমরা এটা করতে পারি না, they find their way into our awareness via dreams। স্বপ্নের মাধ্যমে এরা করে কি? এরা আমাদের অ্যাওয়ারনেসে আসার একটা জায়গা খুঁজে পায়। তখন তুমি দেখবা যে তুমি বিমান চালাচ্ছ, ঠিক আছে? In his famous book, The Interpretation of Dreams, তার বইয়ের নামটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ফ্রয়েড wrote the dreams are disguised fulfillment of repressed wishes। উইশটা হচ্ছে এখানে নাউন, তাকে যে মডিফাই করেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রিপ্রেসড মানে হচ্ছে এই সবগুলো অর্থ, আর ডিসগাইজড ফুলফিলমেন্ট মানে এটা ফুলফিল হয়, কিন্তু আমরা দেখবো যে আসলে খুব একটা মানে প্রীত হই না আমরা ফুলফিলমেন্টের মাধ্যমেও, কিন্তু এটা হয়ে যায় অ্যাকচুয়ালি, সমস্যা হয় না। ফেক, এই অর্থটা আমরা দিতে পারি হচ্ছে ফেক। ফেক, ফলস, যেটা ফেক সেটাই ফলস, সেটা আবার ভেগ, ভেগ, ঠিক আছে? এই ওয়ার্ডগুলা বসতে পারে। ওকে, বোগাস, হ্যাঁ, বোগাস হইতে পারবে। ওকে, তাইলে এই ফুলফিলমেন্ট, একটা ফেক ফুলফিলমেন্ট আমাদের যে কোনো রিপ্রেসড উইশে, সেটাই হচ্ছে ড্রিমস। ক্লিয়ার? আচ্ছা, ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড, তাহলে এটা পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। টু দা, কন্ট্রিবিউটেডের পরে টু বসে, দেখো কন্ট্রিবিউট টু বসে,
লাগতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আসতে পারে। কন্ট্রিবিউটস টু দ্য পপুলারিটি অফ ড্রিম অফ ইন্টারপ্রিটেশন, অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, ড্রিমকে ইন্টারপ্রিট করার। আবারও ড্রিম এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, খেয়াল করো এটা নাউন, তাকে যে মডিফাই করছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ড্রিম সারা জীবন নাউন হিসাবে বসে, এই কথা আর বলবা না, ঠিক আছে? পপুলারিটি ক্ষেত্রে ড্রিমের পপুলারিটির জন্য এই জিনিসগুলা কাজে দিছে। কোনটা? ফ্রয়েডের এই থিওরিগুলা। ফলোইং হিজ প্যাথস মেনি থিওরিস্ট কাম আপ, আচ্ছা কেম আপ মানে এগিয়ে আসা, একসাথে বসে, কেম আপ, হ্যাঁ ফ্রেজাল ভার্ব, এগিয়ে আসা। কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিম, তারা তাদের ড্রিমের ব্যাপারে যে আইডিয়াগুলো সেগুলোকে নিয়ে আসে। দে আর ফলোইং জাস্ট আ ফিউ অফ দেম, নিচে কিছুটা বর্ণনা করা হলো। এক, সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস আর আ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। ড্রিমস কি? ইন্টারপ্রিটেশন। কোন ধরনের? সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। কিসের? অফ সিগন্যালস জেনারেটেড বাই ব্রেইন ডুরিং স্লিপ। ঘুমের মধ্যে আমাদের ব্রেইনের কিছু অংশ জাগ্রত থাকে, তারা যে সিগন্যালটা জেনারেট করে, তোমরা ডিসকভারিতে ব্রেইনের কিছু দেখলেই দেখবা যে এরকম ভাবে দেখায়, হঠাৎ করে মানুষের মাথার খুলি ভাগ হয়ে ভেতরে কিছু ঝিল্লি এরকম করে লাফাচ্ছে, অলওয়েজ আমাদের ব্রেইনের মধ্যে সিগন্যাল দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? বিশ্বাস না হলে ইউটিউবে দেখো। তো ওই ধরনের সিগন্যাল জেনারেট করে ঘুমের মধ্যে। তারা বলেন ড্রিমস আর নট মিনিংলেস, যে কখনোই ড্রিম মিনিংলেস না। মিনিংলেস মানে হচ্ছে একদমই আনইম্পর্টেন্ট না, ঠিক আছে? ইনস্টেড ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস। আচ্ছা, আমাদের ব্রেইনের কগনিটিভ এলিমেন্টগুলো যেগুলা জাগ্রত থাকে, সরি, তারা প্রডিউস নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়া জাগ্রত করতে পারে, এটা হচ্ছে তাদের ভাষ্যমতে। One theory suggests that dreams are a result of our brain trying to interpret external stimuli. Stimuli হচ্ছে noun, external হচ্ছে adjective. What is stimuli? বাইরে থেকে কোনো stimuli, মানে অন্য কোনো প্রণোদনা, আমরা ওয়ার্ডটাকে ব্যবহার করবো হচ্ছে প্রণোদনা হিসাবে। What is the meaning of stimuli? যখন কোনো প্রণোদনা, তোমরা এটাকে সায়েন্সে যারা পড়ছে তারা ক্যাটালিস্ট ওয়ার্ডটা পাইছো, যে কেমিক্যালের কিছু রিয়াকশনে ওর কোনো কাজ নাই, বাইরে থেকে একটা গুতা মারে, কোনো মেজর ফ্যাক্ট না। ফ্যাক্টর ওয়ার্ডটাও এটার সাথে যায়, ঠিক আছে? ও কি করে? জাস্ট মানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, প্রভাবক বাংলায় আমরা বলি প্রভাবক, ওকে? ওই প্রভাবক হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল, সাউন্ড অফ আ রেডিও, বাইরে থেকে তুমি ঘুমাচ্ছ, বাইরে থেকে একটা রেডিও শব্দ আসছে, ইনকর্পোরেট ইনটু কন্টেন্ট অফ ড্রিম। এই যে ইনকর্পোরেটেড ইনটু, এটা মানে হচ্ছে কোনো জিনিস স্টার্ট করে দেওয়া, হয়ে যেতে পারে যে তুমি তখন একটা স্বপ্ন দেখা শুরু করে ফেলছো, ঠিক আছে? এমবডিড করা, ইনকর্পোরেট ইনটু মানে হচ্ছে এমবডি করা, মানে এইটা একটা আরেকটার মধ্যে একীভূত করে দেয়া। সাউন্ড শুনছো বাইরে, কিন্তু তোমার স্বপ্ন শুরু হয়ে গেছে অন্য একটা জায়গা থেকে, যে তুমি কোথাও একটা কিছু করতেছো। তোমরা মুভিটা দেখবা, ইনসেপশন, সেখানে দেখবা যে ড্রিমস নিয়ে অনেক কাজ করছে হচ্ছে আমাদের ক্রিস্টোফার নোলান ব্রো। আচ্ছা, সো এই আরেকটা পেয়ে গেল, আচ্ছা ওকে, আর দুইটা মিসিং, সামহাও হয়তো বাদ পড়ে গেছে। সো আর দুইটা পয়েন্ট ছিল, যে দুটো আমি হয়তো করতে পারি নাই। এনিওয়ে, সো এই হচ্ছে আমাদের টেক্সট পড়ার ওয়ে। তোমরা যারা 26 ব্যাচে আছো, চাইলে তোমরা আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটা কোর্স এনরোল করতে পারো, যোগাযোগ করতে পারো bdsoi.com। আর এমনিতে যারা একাডেমির অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, আশা করছি যে তোমরা তোমাদের টেক্সট কিভাবে পড়তে হয় সেই জায়গাটাকে বুঝতে পারছো, এবং মিনিমাম এইরকম একটা স্ট্যান্ডার্ড তোমাদের বইয়ের দাঁড়াবে অ্যাডমিশন শেষে। এটা স্ক্রিনশট রাখো, আবারও বলতেছি যে তোমার বই কেমন হওয়া উচিত, এইটা হচ্ছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, যে অন্তত এইটুকু হওয়া উচিত তোমার বই। সো আশা করি যে তোমরা সেই জায়গায় পরিশ্রমটা করবা, এবং তোমাদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ায় সেই স্বপ্ন পূরণের জায়গায় সর্বোচ্চ চেষ্টাটুকু করবা ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে, আমাদের 25 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। সো আশা করি যে ক্লাসগুলো মিস করবা না, এবং যারা ভর্তি হতে চাও তারা bdsoi.com এ যোগাযোগ করবো, অথবা স্কুল অফ এক্সেলেন্সের পেজে নক দিলেই ইনশাল্লাহ তোমরা ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে ইনশাল্লাহ। দেখা হবে পরের ক্লাসে, তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা শুরু করে দাও অ্যাডমিশনের জন্য। আসসালামু আলাইকুম।